আজকের ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের বেসিক একটা টপিক ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমি আপনাদের সাথে আছি আবু বকর সিদ্দিক, ইংলিশ ইনস্ট্রাক্টর, স্টার্লিং একাডেমিক কেয়ার। সো আলোচনার শুরুতেই আমরা একটু জেনে নিব ভার্ব কি জিনিস। কারণ হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট এই দুটোই হচ্ছে ভার্ব। তো এই ভার্বগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা একটু আলোচনা করে নিব যে ভার্ব কি জিনিস। তো আমরা ডেফিনিশনটা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই বলছে এ ভার্ব ইজ আ ওয়ার্ড। ভার্ব হচ্ছে একটা শব্দ দ্যাট ইন্ডিকেটস, যেটা নির্দেশ করে। কি নির্দেশ করে? এ ফিজিক্যাল অ্যাকশন। যেমন ড্রাইভ হইতে পারে, রান হইতে পারে, রাইট হইতে পারে, তারপর হচ্ছে বলতে পারি প্লে হইতে পারে। বুঝা গেছে? এগুলো হচ্ছে কি আমাদের ফিজিক্যাল অ্যাকশন, তাই না? এরপর বলছে এ মেন্টাল অ্যাকশন। মেন্টাল অ্যাকশন মানে কি মানসিক অবস্থাকে বোঝাচ্ছে। যেমন থিঙ্ক, চিন্তা করা। তারপর আমি হচ্ছে বললাম বিলিভ, ঠিক আছে? তারপর আমি বললাম হচ্ছে ট্রাস্ট। তো এই যে আমি কথাগুলো বললাম, এই ভার্বগুলা কিন্তু হচ্ছে মেন্টাল সিচুয়েশনটা বা অ্যাকশনটা বোঝায়, ঠিক আছে? অ্যান্ড থার্ড ওয়ান, স্টেট অফ বিং, তার মানে কোনো কিছু আছে এরকম বোঝায়, এক্সিস্ট করছে এরকম বোঝায়। যেমন আমরা ইউজ করে থাকি না আমাদের বি ভার্ব গুলা, এম, ইজ, আর, এগুলোও কি ভার্ব। সো হোয়াট ইজ ভার্বের ডেফিনিশনটা আমরা দেখলাম কি কি। A verb is a word that indicates a physical action, a mental action, এবং লাস্টলি a state of being, কোনো কিছু হচ্ছে বা আছে এরকম বোঝায়। সো আশা করি আমরা সবাই ভার্ব কি জিনিস সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবারে আমরা ভার্বের ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ভার্ব মূলত দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা যদি এবার ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনসটা একটু দেখার চেষ্টা করি, ফাইনাইট ভার্বকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো মেইন ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্বকে দেখতে পাচ্ছি তিনটা ভাগে ভাগ করা হলো। কি কি? জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। আমি আবারও একটু সাম আপ করি। ভার্বকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট আবার দুই প্রকার, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। সো এবার আমরা যদি আরো একটু বিস্তারিত জানতে চাই, মেইন ভার্বকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা যদি এবার অক্সিলারি ভার্বটা একটু দেখি যে কয় ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেখছি বি ভার্ব আছে, হাব ভার্ব আছে, মডেল অক্সিলিয়ারি ভার্ব বা মডেলস আছে এবং ডু ভার্বস আছে। তাহলে অক্সিলিয়ারি ভার্বকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারলাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেলস এবং ডু ভার্বস। তো আমরা নন ফাইনাইট ভার্বের দিকে যদি এবার তাকাই, দেখতে পাচ্ছি কি যে জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এখানে জিরান্ড আর ইনফিনিটিভের কোনো প্রকার আবার নাই, কিন্তু বা প্রকার নিয়ে আমরা আলোচনা করছি না। পার্টিসিপলের আবার প্রকার আছে তিনটা। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। সবগুলোর স্ট্রাকচারও কিন্তু এখানে লেখা আছে। সো এরপরে আমরা যদি আরেকটু ডিটেইলসে যেতে চাই, অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি চারটা আছে। সো এগুলোতে কোনটাতে কি কি আছে? বি ভার্ব আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টে আছে অ্যাম, ইজ, আর, পাস্টে আছে ওয়াজ, ওয়্যার, ফিউচারে আছে শ্যাল বি, উইল বি। হ্যাভ ভার্বে দেখতে পাচ্ছি কি আছে? প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। মডেলস গুলোকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি মডেলস, সেকেন্ডারি মডেলস, পেয়ার মডেলস এবং সেমি মডেলস। ডু ভার্বকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রেজেন্ট এবং পাস্টে। প্রেজেন্টে ডু, ডাজ, পাস্টে ডিড। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ভার্বের একেবারে বিস্তারিত ক্লাসিফিকেশনসটা। আশা করি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমরা পরবর্তীতে এই প্রত্যেকটা পার্টের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অক্সিলারি ভার্ব কি, জিরান কি, ইনফিনিটিভ কি, পার্টিসিপল কি, সবগুলোই আমরা বিস্তারিত আলোচনা করব। বাট হোপফুলি এই পর্যন্ত আমরা যা যা আলোচনা করেছি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমরা এবার ডেফিনিশনস গুলো দেখে নিব। কিসের? আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের।
ফাইনাইট ভার্বের ডেফিনিশনটাতে আমরা দেখতে পাচ্ছি বলছে যে ভার্ব বাক্যের টেন্স প্রকাশ করতে পারে। তার মানে ফাইনাইট ভার্ব বাক্যের টেন্স প্রকাশ করতে পারে। আর নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কি হবে? নন ফাইনাইট ভার্ব টেন্স প্রকাশ করতে পারে না। একদম সহজ ডেফিনিশন, যে যেই ভার্ব বাক্যের টেন্স প্রকাশ করতে পারে সে হলো ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব বাক্যের টেন্স প্রকাশ করতে পারে না সে হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। আমরা যদি একটু এক্সাম্পল দেখে নিই, বলছে আই ইট রাইস। ভার্ব এখানে একটাই আছে, ইট, এবং ইট আমরা দেখতে পাচ্ছি V1 ফর্মে আছে। আর V1টা কোন টেন্সকে প্রকাশ করতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে যেহেতু এই ভার্বটা একটা টেন্স প্রকাশ করতে পারলো, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। ইট একটি ফাইনাইট ভার্ব। আমরা এরপর যদি আরেকটি এক্সাম্পল দেখি, হি স দেম প্লেইং ইন দ্য ফিল্ড। আমরা এখানে ভার্ব দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে স আর একটা হচ্ছে প্লেইং। এই স ভার্বটা V2 ফর্মে আছে। কোন ফর্মে আছে? V2 ফর্মে। আর প্লেইং ভার্বটা কোন ফর্মে আছে? V1 প্লাস ing। এখন আমরা যদি এই ভার্বটা দিয়ে, ভার্ব দুইটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে কোনটা টেন্স প্রকাশ করতে পারে আর কোনটা পারে না, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি স যেটা V2 তে আছে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রকাশ করতে পারে। তার মানে ও যেহেতু টেন্স প্রকাশ করতে পারে সেক্ষেত্রে এটা একটা ফাইনাইট ভার্ব। কিন্তু প্লেইং এর স্ট্রাকচারটা হচ্ছে V1 প্লাস ing। আমরা জানি যে শুধুমাত্র V1 প্লাস ing একা বসে কোনো টেন্স কিন্তু প্রকাশ করতে পারে না। তবে এর আগে যদি এম থাকতো কিংবা ইজ থাকতো, অর্থাৎ কোনো ভার্ব যদি থাকতো, অক্সিলারি ভার্ব, বি ভার্ব যদি থাকতো, তাহলে হয়তো দুইটা মিলে একটা টেন্স প্রকাশ করতে পারতো। কিন্তু ও যেহেতু একা V1 প্লাস ing প্লেইং, এটার আগে কোনো আমরা ভার্ব দেখতে পাচ্ছি না, সো এটা কিন্তু কোনো টেন্স প্রকাশ করতে পারছে না। সেক্ষেত্রে প্লেইংটা হয়ে যাচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এরপর পরের বাক্যটাতে আমরা আবার দেখতে পাচ্ছি she sent a written letter। তো এখানেও সেন্ট আর রিটেন দুইটা ভার্ব পেলাম। সেন্ট V2 ফর্মে আছে, তো আগের মতোই এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রকাশ করতে পারতেছে, তো ফাইনাইট ভার্ব। রিটেন আবার V3 ফর্মে আছে, কিন্তু V3 ক্ষেত্রে আবার একই কথা, V3 একা কোনো টেন্স প্রকাশ করতে পারে না, এটার আগে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। তো আমরা দেখতে পাচ্ছি রিটেনের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে রিটেনটাও একটা নন ফাইনাইট ভার্ব, যেহেতু রিটেন সরাসরি কোনো টেন্সকে প্রকাশ করতে পারছে না। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, উই ওয়ান্ট টু মিট হিম। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান্ট V1 ফর্মে আছে। V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো স্বাভাবিকভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু প্রকাশ করতে পারছে, ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। আর টু মিট 2 প্লাস V1 ফরম্যাটে আছে। কোন ফরম্যাটে আছে? 2 প্লাস V1 ফরম্যাটে। তাহলে 2 প্লাস V1 এর ক্ষেত্রেও আমরা জানি যে 2 প্লাস V1 একা, মানে কোনো অক্সিলারি ভার্ব ব্যতীত একা টেন্স প্রকাশ করতে পারে না। তার মানে টু মিটও কোনো টেন্স প্রকাশ করতে পারছে না, আর এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা মোটামুটি এক্সাম্পলের সাথে দেখে নিলাম ডেফিনিশনস অনুযায়ী যে ফাইনাইট ভার্ব কি জিনিস এবং নন ফাইনাইট ভার্ব কি জিনিস। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমরা একটু দেখে নিই যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করার জন্য একটা টেবিল কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। সো আমরা টেবিলে দেখতে পাচ্ছি যে টোটাল 5টা ফর্ম ভার্বের এখানে দেয়া আছে হেডিং এ, তাই না? V1 বা V1 প্লাস S বাই S, V2, V3, V4, V4 মানে হচ্ছে V1 প্লাস ing, V5 মানে হচ্ছে 2 প্লাস V1। তার মানে আমরা ভার্বের 5টা ফর্ম পেলাম। কি কি? V1, V2, V3, V4 মানে V1 প্লাস ing এবং V5 মানে 2 প্লাস V1। সো এই 5টা ফর্ম দিয়ে আমরা হচ্ছে এবার ট্রাই করব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা আইডেন্টিফাই করে ফেলার। সো একটু খেয়াল করি, দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমেই যে ভার্বটা দেয়া আছে সেটা হচ্ছে কি গো, বা এটার V1 প্লাস S ফর্ম হচ্ছে গোস। V2 went, V3 gone, V4 বা V1 প্লাস ing হচ্ছে গোয়িং, V5 বা 2 প্লাস V1 হচ্ছে টু গো। স্লিপের ক্ষেত্রে স্লিপ, V1 প্লাস S হচ্ছে স্লিপস, V2 slept, V3 slept, V4 sleeping, V5
টু স্লিপ। সো এই এক্সাম্পল গুলো আমরা যদি এবার একটু বোঝার চেষ্টা করি, যে নিচে আমাদের একটা রুল দেয়া আছে, বলা হচ্ছে যে v1 আর v2 সবসময় ফাইনাইট। খেয়াল করব কি বলছে, v1 আর v2 সবসময়ই ফাইনাইট ভার্ব। তার মানে আমি যখন কোনো বাক্যে v1 দেখতে পাবো কিংবা v2 দেখতে পাবো, আমি একদম চোখ বন্ধ করে ধরে নিব যে ফাইনাইট ভার্ব। তাহলে v1 আর v2 নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকছে না। তাহলে v3 v4 v5 টা কি বলতেছে, যে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া একা বসলে, আমি আবারও বলছি, অক্সিলিয়ারি ভার্ব ছাড়া একা বসলে এরা নন ফাইনাইট ভার্ব। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে বসে, এই যে অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব নিয়ে যদি বসে, কারা, এই নন ফাইনাইট ভার্ব গুলা, অর্থাৎ v3 v4 এবং v5 যদি এই অক্সিলিয়ারি ভার্ব গুলোকে সাথে নিয়ে বসে, তাহলে তৈরি করে ফেলে কি একটা ফাইনাইট ভার্ব। তো আশা করি আমরা এই বক্সটায় আমাদেরকে যেভাবে ইজিলি বোঝানোর চেষ্টা করলো, যে v1 আর v2 সবসময় ফাইনাইট ভার্ব, আর v3 v4 v5 এর আগে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে এরা নন ফাইনাইট ভার্ব, কিন্তু যদি এদের আগে অক্সিলিয়ারি ভার্ব চলে আসে এরা হয়ে যাচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা সবাই আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো এবারে আমরা এক্সাম্পল গুলোতে চলে যাচ্ছি। শুরুতেই দেখতে পাচ্ছি আই স্টাডি অ্যাট স্টার্লিং একাডেমিক কেয়ার। পুরো বাক্যটাতে আমরা একটা মাত্র ভার্ব পাচ্ছি, সেটা হচ্ছে স্টাডি, এবং স্টাডি v1। স্টাডি কি v1। তাহলে স্টাডি যেহেতু v1 ফর্মে আছে, তাহলে চোখ বন্ধ করে এটা কি একটা ফাইনাইট ভার্ব। চোখ বন্ধ করে স্টাডি একটা ফাইনাইট ভার্ব, আমরা খুব ইজিলি কিন্তু এটা বুঝতে পারলাম। দ্বিতীয় এক্সাম্পলটাতে কি বলছে, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। এখানে একটাই ভার্ব আছে, সেটা কি প্লেড। প্লেডটা আবার হচ্ছে v2 ফর্মে, তো আমরা জানি যে v2 হইলেও কি হয়, ফাইনাইট ভার্ব হয়। তাহলে খুব ইজিলি আমরা এটাও আইডেন্টিফাই করে ফেলতে পারলাম যে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, এই বাক্যে ফাইনাইট ভার্ব প্লেড। তারপরের যে বাক্যটা আছে, she found the glass broken, এই বাক্যে আবার আমরা ভার্ব পাচ্ছি কয়টা, দুইটা, একটা হচ্ছে ফাউন্ড আর একটা হচ্ছে ব্রোকেন। তাহলে ভার্ব তো দুইটা। এখন কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট, নাকি দুইটাই ফাইনাইট নাকি দুইটাই নন ফাইনাইট, এইটা বোঝার আগে আমি একটা ফর্মুলা নিয়ে কথা বলি। সেই ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট ইকুয়াল ফাইনাইট ভার্ব। এই কথাটার মানে কি, এই কথার মানে হচ্ছে একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্বও থাকবে একটা। আমার একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি থাকে তিনটা, ফাইনাইট ভার্বও থাকবে তিনটা। তার মানে এই ইকুয়েশনটা সবসময়ই একটা সেন্টেন্স মেনটেন করবেই। তার মানে সাবজেক্ট যতগুলো, আমরা বাক্যে ফাইনাইট ভার্ব ঠিক ততগুলোই পাবো। কিন্তু যদি আমার বাক্যে আরো ভার্ব থাকে, সেক্ষেত্রে আমি কি করব, আমার বাক্যে যদি আরো ভার্ব থাকে যেটা সাবজেক্টের নাম্বারের চেয়ে বেশি, ফর এক্সাম্পল একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে একটা কিন্তু ভার্ব আছে দুইটা, সেক্ষেত্রে একটা হবে আমার ফাইনাইট ভার্ব, আরেকটা হবে নন ফাইনাইট ভার্ব। আশা করি আমরা পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি। আবার এই ক্ষেত্রে আমরা যদি দেখি, যদি সাবজেক্ট তিনটা থাকে কিন্তু ভার্ব আছে ফর এক্সাম্পল পাঁচটা, তাহলে তিনটা হবে ফাইনাইট, বাকি দুইটা হবে নন ফাইনাইট। তো এই বাক্যটাতেও কিন্তু আমরা এরকমই একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার ভার্ব কয়টা আছে, দুইটা আছে, কিন্তু সাবজেক্ট কয়টা আছে, একটাই আছে, শি। তাহলে সাবজেক্ট যদি একটা হয়, ফাইনাইট ভার্বও একটাই হবে, তার মানে আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এবার আমরা একটু খেয়াল করি ফাউন্ড কোন ফর্মে আছে। ফাউন্ড কিন্তু v2 ফর্মে আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে v2 ফর্মে যখন একটা ভার্ব থাকে তখন সেটা কি হয়, ফাইনাইট ভার্ব হয়। তাহলে আমরা একটা যখন পেয়ে গেলাম, অটোমেটিক এটা দাঁড়াচ্ছে কি, নন ফাইনাইট ভার্ব। তারপরেও আমরা টেবিল থেকে একটু বোঝার চেষ্টা করি যেটাকে আসলেই নন ফাইনাইট ভার্ব কি না। আমরা দেখতে পাচ্ছি ব্রোকেন। ব্রোকেন কোন ফর্ম, v3 ফর্ম। আর আমরা জানি যে v3 ফর্মের আগে কি প্রয়োজন হয়, ফাইনাইট হইতে অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন হয়, অর্থাৎ বি ভার্ব বা হ্যাভ ভার্ব প্রয়োজন হয়। কিন্তু ব্রোকেনের আগে কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ধরে নিতে হয় যে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া v3 একা বসেছে, তাই এটা একটা নন ফাইনাইট ভার্ব। আশা করি আমরা সবাই ক্লিয়ারলি
এই বাক্যের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে কিভাবে হয় সেটা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। বলছে উই স হার সিঙ্গিং এ সং। তাহলে এই বাক্যে শুরুতে আছে কে? একটা ভার্ব স, আরেকটা ভার্ব আছে সিঙ্গিং। তো ভার্ব আবারও দুইটা পাইলাম। দেখি সাবজেক্ট কয়টা আছে। সাবজেক্ট কিন্তু এই বাক্যে একটাই আছে, সেটা হচ্ছে উই। তাহলে সাবজেক্ট একটা, তার মানে ফাইনাইট ভার্ব একটাই হবে। বাড়তি যেটা আছে সেটা কি? অবশ্যই নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট। স কোন ফর্মে আছে? V2 ফর্মে আছে, সি স সিন। তাহলে স যেহেতু V2 ফর্মে আছে, তার মানে এটা কি ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। তাহলে অটোমেটিকই কিন্তু আমার ইকুয়েশন অনুযায়ী মিলে যায় যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। তারপরও আমরা একটু ট্রাই করি আমাদের টেবিল অনুযায়ী এটা কি আসলেই নন ফাইনাইট ভার্ব হয় কি না। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গিং, এটা কিন্তু V4। সিঙ্গিংটা কি V4 বা V1 প্লাস আইএনজি ফর্মে আছে। তাহলে একটা ভার্ব যখন V4 বা V1 প্লাস আইএনজি ফর্মে থাকে, আমরা দেখার চেষ্টা করি যে এই ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিন্তু ভার্বটা ফাইনাইট ভার্ব হয়ে যায়, কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এটা নন ফাইনাইট ভার্ব থেকে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গিং ভার্বটার আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব। আশা করি আমরা এই পর্যন্ত যেই চারটা এক্সাম্পল দেখলাম সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবারে আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। বলছে দে ওয়ান্ট টু মিট হিম। কি বলছে? দে ওয়ান্ট টু মিট হিম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও দুইটা ভার্ব আছে, একটা হলো ওয়ান্ট আর একটা হলো টু মিট, কিন্তু সাবজেক্ট আবারও একটা। তাহলে আমরা কেমনে হিসাবটা মিলাবো একটু ট্রাই করি। ওয়ান্ট কোন ফর্মে আছে? V1 ফর্মে আছে। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। তার মানে ওয়ান্ট V1 ফর্মে আছে, চোখ বন্ধ করে আমি ওরে ফাইনাইট ভার্ব দিয়ে দিতে পারি। এবার আসি টু মিট কি? টু মিট হচ্ছে V4। টু মিট কি V4। তাহলে V5। টু মিটটা হচ্ছে কি V5। তাহলে V5 হলে আমরা দেখি যে V5 এর আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে টু মিট V5 এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে এটা কি নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। পরের এক্সাম্পলটা যদি একটু দেখি, এবার আমরা আরো ক্লিয়ার হতে থাকবো। দেখেন কি বলছে, শি সাবজেক্ট, দেখতে পাচ্ছি আছে হ্যাজ কমপ্লিটেড। তাহলে এখানে মেইন ভার্বটা কি বাবা? কমপ্লিটেড। এবং কমপ্লিটেডটা হচ্ছে একটা V3। কমপ্লিটেডটা কি একটা V3। তো আমরা নরমালি জানি V3 যদি বাক্যে আসে আমরা দেখি এটার আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটেড এর আগে একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাজ। তার মানে V3 এর আগে যেহেতু অক্সিলারি ভার্ব চলে আসলো, তার মানে আমরা হ্যাজ কমপ্লিটেড কে একটা ফাইনাইট ভার্ব হিসেবে কাউন্ট করব। সো এই যে আমরা কিন্তু দেখে ফেললাম যে কখন একা বসলো, আর একা বসলে কিভাবে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করতেছি, আর যখন ফাইনাইট ভার্বের নন ফাইনাইট ভার্বের আগে অক্সিলারি ভার্ব আসলো তখন আমরা সেটাকে কিভাবে আইডেন্টিফাই করতেছি। সো আমরা পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। বলছে স্টার্লিং ইজ ডুইং ভেরি ওয়েল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্বটা হলো ডুইং, তাই না? ডুইং কোন ফর্মে আছে? V4 ফর্মে আছে। তাহলে V4 ফর্মে যদি থাকে আমরা চেক করি যে আগে কি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আগে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। তাহলে V4 এর আগে অক্সিলারি ভার্ব থাকার কারণে এটাও কি হয়ে গেল? ফাইনাইট ভার্ব হয়ে গেল। আমরা পরের এক্সাম্পলটাও দেখি। বলছে উই আর গোয়িং টু কলেজ। কি বলছে? উই আর গোয়িং টু কলেজ। তাহলে উই আর গোয়িং টু তে আমরা দেখতে পাচ্ছি কি গোয়িং একটা V4, তাই না? তাহলে V4 যদি আসে আমরা দেখি এর আগে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখতে পাচ্ছি যে এটার আগেও একটা অক্সিলারি ভার্ব আছে, তার মানে দুইটা মিলে আবারও একটা ফাইনাইট ভার্ব তৈরি করলো। তাহলে আমরা পুরো টেবিলটা দেখলাম, বোঝার চেষ্টা করলাম যে ফাইনাইট কোনগুলো হয়, নন ফাইনাইট কোনগুলো হয়। এরপর আমরা কিন্তু অনেকগুলো এক্সাম্পলও দেখলাম যে একটা বাক্য থেকে আমরা কিভাবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা আইডেন্টিফাই করে থাকি। আর এই আইডেন্টিফিকেশনে একটা ফর্মুলা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখা লাগবে, যেটা একটু আগেও আমরা আলোচনা করেছিলাম, যে সাবজেক্ট একটা বাক্যে ঠিক যতগুলো থাকবে ফাইনাইট ভার্বও ঠিক ততগুলোই থাকবে, কম বা বেশি হওয়ার কোনো সুযোগ নেই। এবারে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা করব। অক্সিলিয়ারি ভার্ব কি জিনিস? বলছে অক্সিলিয়ারি ভার্বস
অলসো কল্ড হেল্পিং ভার্বস, অর্থাৎ অক্সিলারি ভার্বের আরেকটা নাম আমরা যেটা জানি সেটা হচ্ছে কি হেল্পিং ভার্বস আর ইউজড অ্যালং উইথ আ মেইন ভার্ব। তার মানে এরা সবসময় একটা মেইন ভার্বকে সাথে নিয়ে ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয়? টু এক্সপ্রেস টেন্স, মুড অর ভয়েস। তার মানে মেইন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব বসে। কেন বসে? টু এক্সপ্রেস টেন্স, মুড অর ভয়েস, এই তিনটা জিনিস প্রকাশ করতে আমরা মেইন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি। ক্লাসিফিকেশনস অফ অক্সিলারি ভার্বস, প্রথমে আসছে বি ভার্ব, তারপর হ্যাভ ভার্বস, মডেলস বা মডেল অক্সিলারি ভার্বস, এন্ড ফাইনালি ডু ভার্বস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অক্সিলারি ভার্বের ডেফিনিশন এবং ক্লাসিফিকেশনস। আশা করি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবারে আমরা বি ভার্ব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে বি ভার্বকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্টে এম, ইজ, আর, পাস্টে ওয়াজ, ওয়্যার, ফিউচারে শ্যাল বি এবং উইল বি। সো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। প্রেজেন্টে এম ইজ আর এর মধ্য থেকে এম ব্যবহৃত হয় আই এর জন্য, ইজ ব্যবহৃত হয় সিঙ্গুলার সাবজেক্টের জন্য, মূলত থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের জন্য, আর ব্যবহৃত হয় ইউ এবং প্লুরালের জন্য। তার মানে আমরা কিন্তু ইজিলি এবার দেখতে পাচ্ছি যে এম এর জন্য এমটা ব্যবহার করবো আই এর জন্য, সিঙ্গুলার সাবজেক্টের জন্য হবে ইজ, ইউ এবং প্লুরালের জন্য হবে আর। পাস্টে যেটা দেখতে পাচ্ছি ওয়াজ আছে, তো ওয়াজটা হবে কার জন্য? সিঙ্গুলার সাবজেক্টের জন্য। আর ওয়্যার হবে কার জন্য? ইউ এবং প্লুরালের জন্য। তার মানে প্লুরাল ভার্ব যদি আসে কিংবা ইউ আসে তখন আমরা ওয়্যার ব্যবহার করব, আদারওয়াইজ সিঙ্গুলার সাবজেক্টের জন্য পাস্টের বি ভার্ব আমরা ওয়াজ ব্যবহার করব। এন্ড ফাইনালি ফিউচারের বি ভার্বের জন্য আমরা দেখতে পাচ্ছি শ্যাল বি আছে এবং উইল বি আছে। তো শ্যাল বিটা আমরা সাধারণত আই এবং উই এর জন্য ব্যবহার করে থাকি, আর উইল বি হচ্ছে আদার্স, অর্থাৎ আই আর উই বাদে বাকি যত সাবজেক্ট আছে সেগুলোর জন্য আমরা উইল বি ব্যবহার করতে পারি। সো বি ভার্বের বিস্তারিত পার্টটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। হ্যাভ ভার্ব নিয়ে আমরা এবার আলোচনা করব। হ্যাভ ভার্বেও আমরা দেখতে পাচ্ছি তিনটা ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টে আছে হ্যাভ, হ্যাজ, পাস্টে একটাই আছে হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। প্রেজেন্টের যে হ্যাভ, হ্যাজ আছে এখান থেকে হ্যাভটা আই, ইউ এবং প্লুরালের জন্য ব্যবহৃত হবে, আর হ্যাজ সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ব্যবহার করব। পাস্টের ক্ষেত্রে একটাই যেহেতু আছে, সকল সাবজেক্টের জন্য এই একটাই আমরা ব্যবহার করব। তার মানে সেটা হোক আই, হোক ইউ, প্লুরাল কিংবা সিঙ্গুলার সাবজেক্ট যেটাই হোক না কেন, পাস্টের হ্যাভ ভার্ব আমরা হ্যাডকেই ব্যবহার করব। ফিউচারে দেখতে পাচ্ছি শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, আগের মতোই শ্যাল হ্যাভটা আই এবং উই এর জন্য, উইল হ্যাভ আই উই ব্যতীত অন্যান্য সকল সাবজেক্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। এবারে আমরা একটু আলোচনা করব মডেলস বা মডেল অক্সিলারি ভার্বস নিয়ে। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি মডেল অক্সিলারি ভার্বস একটা বিশাল বড় লিস্ট এখানে আছে। কি কি আছে? শ্যাল, উইল, কুড, ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, used to, need to, dare to, need not, dare not, had better, would better, had rather, would rather, had sooner, would sooner, can't but এবং couldn't but। এই যে এতগুলো মডেল অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলো ভার্বের পর মেইন ভার্বটা হবে সবসময় V1 ফর্মে। সবসময় কোন ফর্মে হবে? V1 ফর্মে হবে। যেমন উই ক্যান প্লে ক্রিকেট, উই ক্যান প্লে ক্রিকেট, এখানে আমরা দেখতে পাচ্ছি মডেল অক্সিলারি ভার্ব আছে ক্যান, এই যে ক্যান উপরে ছিল, তাহলে ক্যানের পর মেইন ভার্বটা কোন ফর্মে হবে? V1 ফর্মে হবে। তো V1টা কি? প্লে, প্লে এর V1 প্লেই হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সেপশন এখানে দেওয়া হচ্ছে যে এই তিনটা ক্ষেত্রে আমরা V1 plus ing ইউজ করব। এরাও হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব, ক্যান্ট হেল্প, কুডন্ট হেল্প, ইউজড টু, এরাও হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, বাট এদের পর V1 plus ing হবে। তো
তো ক্যান্ট হেল্প, কুডেন্ট হেল্পের ক্ষেত্রে একদম সহজ কথা, এদেরকে যখন আমরা দেখবো এদের পর যদি ব্রেকেটে কোনো ভার্ব আসে সেই ভার্বটা একদম চোখ বন্ধ করে V1 প্লাস আইএনজি। তো ইউজড টু ব্যবহারটা আমরা একটু যদি খেয়াল করি, ইউজড টু এখানে বলতেছে V1 প্লাস আইএনজি, কিন্তু ইউজড টু উপরেও কিন্তু আছে, এই যে ইউজড টু, কিন্তু উপরের ইউজড টুর পর বলছে V1, কিন্তু এখানে আবার বলতেছে ইউজড টুর পর V1 প্লাস আইএনজি। তাহলে পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? পার্থক্যটা দাঁড়াচ্ছে যে এই যে নিচে যে ইউজড টু আছে এর আগে গেট বা বি ভার্ব বসছে, কিন্তু এই ইউজ টুর আগে কিন্তু কোনো কিছু বলে দেয় নাই যে কিছু বসছে বা কিছু বসে নাই, এটা বলে নেয়। বাট এই যে নিচের এটাতে দেখতে পাচ্ছি কি ইউজ টুর আগে কি বসছে, বি ভার্ব অথবা গেট বসছে। যদি এই দুইটার কোনো একটা ইউজ টুর আগে বসে তখনই আমরা ইউজ টুর পর V1 প্লাস আইএনজি ব্যবহার করব, আদারওয়াইজ ইউজ টুর পর আমরা V1 ব্যবহার করব। এক্সাম্পলটা আমরা একটু যদি দেখি আরো ক্লিয়ার হয়ে যাব। বলছে কি হি ইউজড টু গো টু মার্কেট উইথ হিজ ফাদার। তো আমরা এই বাক্যটাতে কিন্তু দেখতে পাচ্ছি ইউজড টু আছে, কিন্তু ইউজ টুর আগে কি কোনো গেট বা বিভার্ব আছে? নেই কিন্তু। তার মানে আমরা ধরে নিচ্ছি যেহেতু ইউজ টুর আগে কোনো গেট বা বিভার্ব নেই, তার মানে এটার পর V1 হবে, অর্থাৎ গো এর V1 গোই হবে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, বলছে আই ওয়াজ ইউজড টু প্লে ইন দ্য ফিল্ড ইন মাই চাইল্ডহুড। এইখানে আবার দেখতে পাচ্ছি ইউজ টুর আগে ওয়াজ আছে, কি আছে? ওয়াজ। ওয়াজ আবার একটা বি ভার্ব, ওয়াজ কি একটা বি ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউজ টুর আগে বি ভার্ব যদি থাকে, এই যে ইউজ টুর আগে বি ভার্ব আছে, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি V1 প্লাস আইএনজি। তার মানে প্লে এর V1 প্লাস আইএনজি হচ্ছে প্লেইং। অ্যান্সার I was used to playing in the field in my childhood। আশা করি মডেল অক্সিলারি ভার্বের সবগুলো ইউজ আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবারে আমরা আলোচনা করব ডু ভার্ব নিয়ে। তো বলছে ডু ভার্ব মূলত একটি মেইন ভার্ব, তার মানে ডু ভার্ব মূলত কোনো অক্সিলারি ভার্ব না, বরং ও হচ্ছে একটা মেইন ভার্ব। এখন আবার বলতেছে যে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা তৈরি করি সেখানে আমাদের কি প্রয়োজন হয়? অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। তাহলে আমরা দুইটা কথা এখানে পাইলাম, একটা বলতেছে যে ডু ভার্ব মূলত একটা মেইন ভার্ব, আবার বলতেছে যে আমরা যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি সেখানে আমাদের কি প্রয়োজন হয়? অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। এরপর বলতেছে যে মোট 12টি টেন্সের মধ্য থেকে 10টি টেন্সেই অক্সিলারি ভার্ব আছে। আমাদের টোটাল টেন্স হচ্ছে কয়টা? 12টা। এই 12টার মধ্যে 10টাতেই অক্সিলারি ভার্ব আছে। তাহলে নাই কয়টাতে? দুইটাতে নাই। কোন দুইটাতে নাই? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন বলতেছে যে এই দুটি টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলেও তো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। শুরুতেই তো বলে দিছে যে কোনো একটা সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তাহলে আমার কি প্রয়োজন হবে? অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। তো এই 10টাতে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু এই দুইটাতে তো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমি এটারে নেগেটিভ বা ইন্টারোগেটিভ কিভাবে করব? তো বলছে যে তখন ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য গঠন করা হয়। তার মানে এই দুইটা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বটাকে ব্যবহার করব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ডু ভার্বের যে ইউজটা আছে সেটা। এবার আমরা ডু ভার্বের ক্লাস বা যে বিস্তারিত আছে সেটা একটু দেখি। যে ডু ভার্বকে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগে ভাগ করছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু ফিউচারে নাই, আছে প্রেজেন্টে আর পাস্টে। তো প্রেজেন্টে ডু আর ডাজ এর মধ্যে থেকে ডুটা ব্যবহৃত হয় আই, ইউ এবং প্লুরালের জন্য, আর ডাজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য। আর ডিড যেহেতু পাস্টে একাই আছে তো সব সাবজেক্টের জন্য ডিডকে আমরা একাই ব্যবহার করব। তাহলে ফিউচারে কেন নাই? দেখেন, এটা তো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটের জন্য। কেন? কারণ পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকার কারণে কিন্তু আমরা এই প্রেজেন্ট আর পাস্টে ডু ভার্বের ব্যবহার করছি। কিন্তু ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা যদি আমরা দেখি সেখানে কিন্তু দেখতে পাই যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1। তার মানে এই যে শ্যাল উইল অক্সিলারি ভার্ব কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটে পেয়ে যাই। তাই আমার আর আলাদা করে ডু ভার্বকে ব্যবহার করার প্রয়োজন হয় না। তো আশা করি আমরা ডু ভার্বের পুরো বিস্তারিত বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবারে আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্বস গুলো নিয়ে। নন ফাইনাইট ভার্বস কি জিনিস? যে ভার্ব টেন্স প্রকাশ করতে পারে না তাকেই নন ফাইনাইট ভার্ব বলে। ক্লাসিফিকেশনস অফ নন ফাইনাইট ভার্বস।
প্রথমে আসছে জিরান, যা কাজ করে নাউনের মতো। এরপর আসছে ইনফিনিটিভ, এটাও নাউনের মতোই কাজ করে। তারপর আসছে পার্টিসিপল, এটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তার মানে আমরা এই যে তিনটা নন ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, এই তিনটা নন ফাইনাইট ভার্ব কিন্তু অ্যাকচুয়ালি ভার্বের কাজ করতেছে না, বরং ওরা অন্য আরেকটা পার্সন স্পিচের কাজ করতেছে, তাই না? সো আশা করি আমরা ক্লাসিফিকেশনস গুলা বুঝতে পারছি। এবারে আমরা চলে যাচ্ছি জিরান্ডে। জিরান্ড কি জিনিস? বলছে যে যে নন ফাইনাইট ভার্বের গঠন বা স্ট্রাকচার V1 প্লাস আইএনজি এবং তা কাজ করে নাউনের মতো, তাকেই কি বলা হয়? জিরান্ড বলা হয়। তার মানে নন ফাইনাইট ভার্বটা V1 প্লাস আইএনজি ফর্মে থাকবে এবং কাজ করবে নাউনের মতো করে, সেটাই হচ্ছে জিরান্ড। ফাংশনস অফ জিরান্ড, জিরান্ডের কাজগুলা। তাহলে জিরান্ডের কাজ মানে কি? নাউন যে কাজগুলো করে জিরান্ডও সেই কাজগুলোই কিন্তু সাধারণত করবে। কেন? কারণ জিরান্ড নাউনের মতোই কাজ করে। প্রথমেই দেখতে পাচ্ছি বলছে সাবজেক্ট হিসেবে কাজ করে। তো আমরা জানি নাউন সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, তাই না? যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং V1 প্লাস আইএনজি ফর্মে আছে, সাবজেক্টের কাজ করছে, আর সাবজেক্ট হতে পারে কে? নাউন বা প্রোনাউন। তার মানে নাউনের কাজ করলো। তো আমরা দেখতে পাচ্ছি যে জিরান্ড সাবজেক্ট হিসেবে কাজ করে থাকে, জিরান্ড অবজেক্ট হিসেবেও কাজ করে থাকে। যেমন হি লাভস সুইমিং, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি সাবজেক্ট হচ্ছে হি, লাভস হচ্ছে ভার্ব, আর সুইমিংটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি সুইমিং জিরান্ডটা অবজেক্ট হিসেবেও কাজ করতে পারছে। এরপর বলছে প্রিপোজিশনের পর জিরান্ড বসে। তার মানে আমরা যদি কোনো প্রিপোজিশন দেখি, প্রিপোজিশনের পর আমাদেরকে যদি কোনো ভার্ব ব্যবহার করতে বলে, সেই ভার্বটা আমরা কি? জিরান্ড ব্যবহার করব। যেমন হি ইজ গুড অ্যাট সুইমিং, তাহলে এই যে অ্যাট কি একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে আমরা জিরান্ড ব্যবহার করলাম সুইমিং। আশা করি জিরান্ড কি এবং এটার ফাংশনস গুলাও আমরা ক্লিয়ারলি এখন বুঝতে পেরেছি। এবারে আমরা আলোচনা করছি ইনফিনিটিভ নিয়ে। ইনফিনিটিভের যে ডেফিনেশনটা সেটা বলছে যে নন ফাইনাইট ভার্বের গঠন 2 প্লাস V1, তার মানে ইনফিনিটিভের স্ট্রাকচারটা আমরা পাবো 2 প্লাস V1 ফর্মে এবং এটাও নাউনের মতোই কাজ করবে। তো এটা হচ্ছে ইনফিনিটিভ। ফাংশনস অফ ইনফিনিটিভ আমরা যদি একটু দেখি, ফাংশনস অফ ইনফিনিটিভে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এটাও সাবজেক্ট হিসেবে কাজ করে। কেন? কারণ এটাও তো একটা নাউন, তাহলে নাউন সাবজেক্টের কাজ করতে পারে। যেমন টু সুইম ইজ গুড ফর হেলথ, তাহলে টু সুইম কি 2 প্লাস V1 এবং কাজও করছে নাউনের মতো, তো ইনফিনিটিভ আর সাবজেক্ট। তো দেখতে পাচ্ছি যে ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে কাজ করবে। আবার দেখতে পাচ্ছি অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। যেমন হি লাভস টু সুইম, এখানে সাবজেক্ট হি, লাভস ভার্ব, টু সুইমটা হচ্ছে অবজেক্ট। তার মানে টু সুইম 2 প্লাস V1 ইনফিনিটিভ অবজেক্টের কাজও করতে পারলো। এন্ড ফাইনালি দেখতে পাচ্ছি উদ্দেশ্য প্রকাশ করতে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। উদ্দেশ্য প্রকাশ করতে কি জিনিস? যেমন আমি বললাম যে আমি গুলিস্তান গিয়েছি, তাহলে আমি গুলিস্তান গেলাম অবশ্য কোনো কারণে গেছি। কেন গেছি? আমার একটা জুতা কিনতে গেছি। তাহলে আমি গুলিস্তান যাওয়ার কারণ হচ্ছে জুতা কেনা, তার মানে টু বাই অর পারচেজ শুজ। তার মানে এই যে উদ্দেশ্যটা প্রকাশ করলাম, এই উদ্দেশ্য প্রকাশ করতে কিন্তু আমরা এই যে 2 প্লাস V1 ইউজ করছি। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হতে পারবো। হি জয়েন্ড দ্য কোর্স টু লার্ন ইংলিশ, এই যে আমরা কোর্সে জয়েন করলাম, তাহলে এই কোর্সে জয়েন করার উদ্দেশ্যটা কি? টু লার্ন ইংলিশ। এই যে টু লার্ন ইংলিশ ইনফিনিটিভ ইউজ করলো কি ব্যবহার করতে, কি প্রকাশ করতে? উদ্দেশ্য প্রকাশ করতে। তাহলে আমরা যে ফাংশনস গুলো দেখলাম ইনফিনিটিভের, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে এবং উদ্দেশ্য প্রকাশ করতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়, এই তিনটা ফাংশনস আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এন্ড ফাইনালি এবারে আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে। বলছে যে নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এতক্ষণ আমরা দেখলাম জিরান্ড নাউনের কাজ করে, ইনফিনিটিভ নাউনের কাজ করে, কিন্তু বলছে যে নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাই হচ্ছে কি? পার্টিসিপল। ক্লাসিফিকেশনস অফ পার্টিসিপল, তার মানে পার্টিসিপলকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটার স্ট্রাকচার হচ্ছে V1 প্লাস আইএনজি। তারপর আছে পাস্ট পার্টিসিপল, যার স্ট্রাকচার V3, এন্ড দেন পারফেক্ট পার্টিসিপল, এটার স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস V3। তো একটা প্রশ্ন সবার আসতে পারে মনে
যে প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচারও তো V1 প্লাস আইএনজি, আবার আমরা জিরান্ডও দেখলাম যে V1 প্লাস আইএনজি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কখন এটা জিরান্ড আর কখন প্রেজেন্ট পার্টিসিপল? একদম সহজ কথা বাবা, এই যে এখানে বললাম জিরান্ড কাজ করে কিসের? নাউনের। তার মানে যে V1 প্লাস আইএনজি নাউনের কাজ করলো সেটা হচ্ছে জিরান্ড, আর যে V1 প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করলো, এই যে পার্টিসিপল কি? অ্যাডজেক্টিভ। তাহলে যে V1 প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করলো সেটা হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। সো আশা করি এই পার্থক্য দুইটা আমরা সবসময় মাথায় রাখবো এবং ভুল করব না। এক্সাম্পল দেখে নিই একটু। বলছে আই স এ গার্ল রাইট আ লেটার। অ্যাডজেক্টিভের কাজ করে বলছি, কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে সেটা একটু আমরা দেখে নিই। বলছে আই স আ গার্ল রাইট আ লেটার। আমি একটি মেয়েকে দেখেছি, কি করতে দেখছি? একটা পত্র বা চিঠি লিখতে দেখছি। তার মানে এই মেয়েটাকে আমি কোন অবস্থায় দেখলাম? চিঠি লিখার অবস্থায় দেখলাম। তাহলে এ গার্ল ছিল নাউন। আমরা জানি নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এখানে অবস্থা প্রকাশ করেছে। নাউনের কি প্রকাশ করেছে? অবস্থা প্রকাশ করেছে। তাহলে নাউনের অবস্থা যে প্রকাশ করে সে কি অ্যাডজেক্টিভ না? অবশ্যই। তার মানে রাইট ভার্বটা, নন ফাইনাইট ভার্বটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, তার মানে এটা একটা পার্টিসিপল। আরেকটা বাক্য যদি দেখি, বলছে হি স দ্য ব্রিজ ব্রেক। সে ব্রিজটিকে দেখেছে কি অবস্থায়? ভাঙা অবস্থায়। তার মানে এখানেও দেখতে পাচ্ছি ব্রিজ একটা নাউন, এটার অবস্থা প্রকাশ করছে একটা অ্যাডজেক্টিভ, আর সে হলো কি? ব্রেক। তার মানে এই ব্রেক, ব্র্যাকেটে থাকা ব্রেক ভার্বটা দ্য ব্রিজ নাউনের অবস্থা প্রকাশ করে অ্যাডজেক্টিভের কাজ করলো। আর আমরা উপরে দেখেছি যে যে নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে সেই হলো কি? পার্টিসিপল। তাহলে আমরা এক্সাম্পল দেখে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে পার্টিসিপল কি। এবারে আমরা পার্টিসিপলের যে তিনটা ক্লাসিফিকেশন ছিল, কখন আমরা কোনটা ব্যবহার করব সেটা একটু দেখে নেই। প্রথমেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ইউজটা একটু দেখি। পারফেক্ট পার্টিসিপল আমি শেষে বলে দিচ্ছি, একদম সহজ ওইটা। তো প্রথমেই দেখতে পাচ্ছি আই স এ গার্ল রাইট আ লেটার। তো আমি এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব নাকি পাস্ট পার্টিসিপল ব্যবহার করব সেটা বোঝার জন্য আমরা উপরের এই রুলসটা একটু ফলো করার ট্রাই করব। বলছে মডিফাইড নাউন বা প্রোনাউনটি, কি বলছে? মডিফাইড নাউন বা প্রোনাউনটি। তাহলে মডিফাইড নাউন বা প্রোনাউন কি? ওই যে আমরা একটু আগে দেখলাম যে অবস্থা প্রকাশ করছে কার? এই যে নাউন গুলার। তার মানে এই যে এই নাউন বা প্রোনাউন গুলোকেই বলা হচ্ছে মডিফাইড নাউন বা প্রোনাউন। কি বলা হচ্ছে? যাদের অবস্থা প্রকাশ করা হচ্ছে এদেরকেই বলা হচ্ছে মডিফাইড নাউন বা প্রোনাউন। তাহলে বলতেছে যে মডিফাইড নাউন বা প্রোনাউনটি ব্র্যাকেটে থাকা ভার্বের কাজ, এই যে ব্র্যাকেটে একটা ভার্ব আছে, এই ভার্বের কাজ করতে পারলে ডুয়ার অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, আর করতে না পারলে এটা হবে রিসিভার, আর তখন পাস্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে আমরা একটু প্রশ্নটা করে দেখি যে কাজ করতে পারে কি পারে না। তো আমরা দেখতে পাচ্ছি আই স এ গার্ল রাইট এ লেটার। আমরা একটি মেয়েকে দেখেছি পত্র লিখতে। তাহলে কাকে দেখছি? মেয়েটিকে দেখছি। তার মানে আমার মডিফাইড নাউন হচ্ছে এ গার্ল। এবার দেখবো মডিফাইড নাউন ব্র্যাকেটে থাকা ভার্বের কাজ করতে পারে কি পারে না। প্রশ্নটা কিভাবে হবে? এ গার্ল একটি মেয়ে, রাইট লিখা, একটি মেয়ে কি লিখতে পারে কি পারে না? একটি মেয়ে অবশ্যই লিখতে পারে, আর লিখতে পারলে এটা হয় ডুয়ার, তার মানে সে কাজটা করতে পারে। আর ডুয়ার হলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার V1 প্লাস আইএনজি অনুসরণ করে অ্যান্সার করছি রাইটিং। পরের এক্সাম্পলটা দেখি, হি স দ্য ব্রিজ ব্রেক। এখানেও দেখতে পাচ্ছি যে ব্রেক ভার্বটা দ্য ব্রিজ নাউনটার অবস্থা প্রকাশ করছে, তার মানে মডিফাইড নাউনকে দ্য ব্রিজ দিয়ে এবার প্রশ্নটা করব যে ব্রিজ কি কাউকে ভাঙতে পারে? আচ্ছা, একটা ব্রিজ কি কাউকে ভাঙতে পারে? একটা ব্রিজ কাউকে ভাঙতে পারে না, বরং ব্রিজটা নিজেই ভেঙে গেছে। তার মানে এই যে মডিফাইড নাউনটা ব্র্যাকেটে থাকা ভার্বের কাজ করতে পারে নাই, আর না পারলে এটা হয় কি রিসিভার অর্থাৎ পাস্ট পার্টিসিপল, যার স্ট্রাকচার হচ্ছে কি V3। তাহলে আমরা ব্রেকেট V3 অ্যান্সার নিচ্ছি ব্রোকেন। তারপরের পার্টে চলে যাচ্ছি, শি সেন্ট আ রাইট লেটার। তাহলে শি সেন্ট সে পাঠালো, এ রাইট লেটার একটা লিখিত পত্র।
তাহলে পত্রটা কেমন লিখিত, তার মানে এই যে আমার মডিফাইড নাউন হচ্ছে লেটার, কারণ পত্রটা কেমন লিখিত, তাহলে পত্রকে মডিফাই করছে, রাইট। এবার প্রশ্ন করব, লেটার কি কাউকে লিখতে পারে? পত্র কি কাউকে লিখে? না, আমরা পত্র লিখি, অবশ্যই আমরা পত্র লিখি, লেটার কাউকে লিখতে পারে না। তাহলে না পারলে এটা হবে রিসিভার, অর্থাৎ পাস্ট পার্টিসিপল স্ট্রাকচার V3, অ্যান্সার হবে রিটেন। অ্যান্সার হবে কি এটা? রিটেন, ঠিক আছে না? শি সেন্ট আ রিটেন লেটার। এরপর আমরা চলে যাচ্ছি পরের এক্সাম্পলে, বলছে আই স দ্য বয়েজ প্লে, আমি ছেলেগুলোকে দেখছি খেলতে, তাহলে আমি ছেলেগুলোকে কোন অবস্থায় দেখছি? খেলার অবস্থায়, তার মানে ওরা হচ্ছে মডিফাইড নাউন। তাহলে এই মডিফাইড নাউন দিয়ে এবার আমি প্রশ্ন করব, ছেলেগুলা কি খেলতে পারে কি পারে না? অবশ্যই খেলতে পারে, তাহলে খেলতে পারলে এটা হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্লেইং। আমরা একেবারে শেষে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি সেটার দিকে যদি একটু তাকাই, লেখা আছে কি? হ্যাভিং কমপ্লিট আওয়ার লেসন। একদম সহজ কথা বাবা, আমাদের পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটাই হচ্ছে কি? হ্যাভিং প্লাস V3। তার মানে আমরা যখন হ্যাভিং পাবো, এরপরের ব্র্যাকেটটা যেই ভার্ব থাকবে ব্র্যাকেটে সেটা আমরা V3 ফর্মে দিয়ে দিব। তাহলে কমপ্লিটেড V3 ফর্মটা কি? কমপ্লিটেড। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পুরো ক্লাসটি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।